আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। আজকের যে ক্লাসটা হবে এটা একটা মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং ক্লাসের মতো হবে। অর্থাৎ আপনার যতগুলো কোশ্চেন থাকতে পারে আমাদের এই কোর্স রিলেটেড বা হচ্ছে হায়ার স্টাডি রিলেটেড বা রিসার্চ রিলেটেড, মোটামুটিভাবে সবগুলোকে আমরা কভার করা ট্রাই করব। আর এই ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিসপত্র নিয়ে কথা বলবো, যেটা হয়তো আমাদের লাইভ দেখানো পসিবল না, কারণ এটা আপনারা ইউটিউবে গেলে ফ্রি রিসোর্স পেয়ে যাবেন। আর ওইটা দেখানোর আমাদের কোনো দরকারও নেই, কারণ ওটা হচ্ছে ডিরেক্টলি রিলেটেড না। আর আজকের ক্লাসটা মূলত এমন একটা বিষয়ের উপর থাকবে, মানে কোনো নির্দিষ্ট কোনো বিষয় না, বাট আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি পরিবর্তনশীল। এটা এরকম না যে আজকে আমি যেটা বলেছি আফটার 2 ইয়ার্স এটা ঠিক সেম থাকবে, এটা চেঞ্জ হবে না, এমন না। কারণ ইউনিভার্সিটি তারা প্রতিনিয়ত তাদের স্ট্র্যাটেজি, তারা তাদের প্রসিডিওর, তাদের প্রসেস এগুলো চেঞ্জ করছেন। যখন নাকি দেশে সরকার পরিবর্তন হয় তখন ওই দিক থেকে বেশ কিছু পরিবর্তন হয়। এরপর হচ্ছে এম্বাসি, তারা বেশ কিছু জিনিসপত্র চেঞ্জ করে তাদের প্রসেসের ভিতরে। তার মানে আপনারা আজকের যে বিষয়টা থাকবে ক্লাসের, এইটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে করেন আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। বাট এইটা কিন্তু পরিবর্তনশীল। ওকে, এটা কিন্তু পরিবর্তন হবে বা হতে পারে, মানে হওয়ার পসিবিলিটি বেশি আর কি, কারণ এটা হয় আর কি। বাট এমন না যে আপনার পুরোটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কখনো যদি দরকার হয় এটা পরিবর্তন হতে পারে। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি ওরকম আপসেট হওয়ার কোনো কিছু নাই। বাট আপনাদের এটা জানা উচিত, যেহেতু আপনারা হায়ার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করবেন বাইরের দেশে। সো এইসব বিষয়ে জানা উচিত। প্রথমে আমরা এখানে কয়েকটা ভাগে জিনিসটাকে ডিসকাস করব। একটা হচ্ছে প্রথম পোর্শন থাকবে আমাদের রিসার্চ রিলেভেন্ট, বেশ কিছু ছোট ছোট কোশ্চেন, মানে কোশ্চেন যদি বলি বা কোশ্চেন অথবা হচ্ছে ইনফরমেশন। তারপরে থাকবে হচ্ছে আমাদের হায়ার স্টাডি রিলেভেন্ট, এখানে কি কি ডকুমেন্টেশন দরকার হয় এটা। অর্থাৎ ওভারঅল পুরো জার্নিটাকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন ধরেন যে যখন আমরা কোনো রিসার্চের কাজ করি তখন আমাদের বেশ কিছু টার্মের সাথে আমরা ইন্ট্রোডিউস হই লাইফের, মানে প্রথমবার। আর এটা হওয়াটা খারাপ কোনো কিছু না, এটা হওয়া উচিত। যত আর্লি আপনি এটা হতে পারবেন তত এটা আপনার জন্য বেটার আর কি। যেমন আপনারা জার্নাল এই নামটার সাথে পরিচিত, এরপর পাবলিশার এটার সাথে পরিচিত, দেন হচ্ছে ইন্ডেক্সিং ডাটাবেস, এইটার সাথে হয়তো বা আপনার পরিচিত না, যাই হোক কোনো প্রবলেম নেই। এরপর ইম্প্যাক্ট ফ্যাক্টর, সাইটেশন, রেফারেন্সিং, আই ইন্ডেক্স, আইটিন ইন্ডেক্স, পিয়ার রিভিউ, তারপর রিসার্চার বা সায়েন্টিস্টদের বেশ কিছু অ্যাকাউন্ট থাকে বেশ কিছু প্ল্যাটফর্মে। সো ওই অ্যাকাউন্ট সম্পর্কে আমাদের একটু জানতে হবে, কারণ এগুলো হচ্ছে ডিরেক্টলি রিলেটেড। যখন নাকি আপনি কোনো একটা প্রফেসরকে রিচ আউট করবেন তখন হচ্ছে এই বিষয়গুলো ধরে হচ্ছে আপনাকে আগাতে হবে সামনে থেকে, আদারওয়াইজ ইউ ক্যান্ট কন্ট্যাক্ট উইথ দ্য প্রফেসর। প্রথমে যদি বলি জার্নাল কি, জার্নাল হচ্ছে যে আপনার যেখানে আমরা একটা কোনো পেপার পাবলিশ করি ওটা হচ্ছে জার্নাল। বাই দ্য ওয়ে আপনাদের একটু বলে নিচ্ছি, এখানে যে বিষয়গুলো আছে এটার উপর কিন্তু আমাদের প্রথম যে কোর্সটা যেটা আমরা বারবার বলি একদম বেসিক টু অ্যাডভান্স, ওইখানে এগুলো সম্পর্কে ডিটেলসে আছে। বাট আমাদের যেহেতু এই কোর্সটা হায়ার স্টাডির উপর আমরা বেশি জোর দিচ্ছি, দ্যাটস এটা আমরা ডিটেলসে যাব না, শুধুমাত্র ডেফিনেশন বা এটার পরিচিতি সম্পর্কে আমরা জানবো। প্রথমে যদি বলি জার্নালটা আসলে কি, কারণ আমরা তো আলটিমেটলি একটা বা ফাইনালি আফটার কমপ্লিটিং মাই রিসার্চ ওয়ার্ক আই ওয়ান্ট টু পাবলিশ মাই পেপার ইন এ রেপুটেবল জার্নাল। আমি চাই আমার কাজটাকে একটা রেপুটেবল জার্নাল হচ্ছে সাবমিট করতে বা পাবলিশ করতে। সো জার্নাল সম্পর্কে আমাকে জানতে হবে। জার্নাল হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, অবশ্যই এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম বা একটা অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান, যাদের কাজ হচ্ছে আপনার রিসার্চ পেপার বা আপনার রিভিউ পেপার অথবা আপনার পেপারটাকে পাবলিশ করবে। বিনিময়ে তাদের লাভ হচ্ছে তাদের জার্নালের র্যাঙ্কিং বাড়ছে, একইভাবে আপনার থেকে তারা একটা টাকা নেবে। এখন এই টাকাটা তো আপনি দিতে পারেন অথবা আপনি তো নর্মালি এটা দিবেন না, আপনি তো ফান্ডার এখানে অ্যাড করবেন, আপনার সুপারভাইজার উনি অ্যাড করবে, দেন হচ্ছে তারা এটাকে পে করে দিবে। তবে এটা সব জার্নালের জন্য সত্য না, অনেক জার্নালের আপনার ফ্রিতে পেপার পাবলিশ করে দেয়, অনেক জার্নাল হচ্ছে টাকা নেয়, দুইটাই হচ্ছে পসিবল, দুইভাবে হচ্ছে করা যায়। এটা আসলে ভালো বা খারাপ বিষয়টা এরকম না, অনেক ভালো জার্নাল তারা অনেক বেশি চার্জ নেয়। তার মানে কি বুঝতে পারলাম, জার্নাল হচ্ছে এমন একটা বিষয় যেখানে হচ্ছে আমরা পেপার কি করি, পাবলিশ করি। এরপর হচ্ছে পাবলিশার। পাবলিশার হচ্ছে যে যেখানে অনেকগুলো জার্নাল ইনক্লুডেড থাকে,
অর্থাৎ পাবলিশারের কাজ হচ্ছে জার্নালকে পাবলিশ করা। অ্যাগেইন আমাদের পেপার পাবলিশ করা কার কাজ? এই জার্নালের কাজ। আর এই জার্নালকে পাবলিশ করা কার কাজ? এই পাবলিশারের কাজ। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম হচ্ছে যে জার্নালগুলো কার আন্ডারে থাকে? পাবলিশার আন্ডারে থাকে। অর্থাৎ একটা পাবলিশার সে আসলে অনেকগুলো জার্নাল পাবলিশ করে, 100, 200, 300, 400, 500 জার্নাল কিন্তু পাবলিশ করে। যেমন এমডিপিআই একটা পাবলিশার, এই পাবলিশার আন্ডারে প্রায় 400-এরও অধিক কিন্তু জার্নাল আছে। একইভাবে স্প্রিঞ্জার একটা পাবলিশার, এলসিবিআর একটা পাবলিশার, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, ব্যান্থম সায়েন্স, হিন্দাই, নেচার, এরপর হচ্ছে ল্যান্সেট, এইগুলো হচ্ছে অনেক বড় বড় বা রিনাউন্ড পাবলিশার। তাদের কাজ হচ্ছে জার্নালকে পাবলিশ করা, আর ওই জার্নালগুলো মূলত পেপারগুলোকে পাবলিশ করে। এরপর ইন্ডেক্সিং ডাটাবেসটা আসলে কি? ইন্ডেক্সিং ডাটাবেস হচ্ছে যে সাপোজ এই যে জার্নাল বা পাবলিশার এর কোয়ালিটিটা ভালো কিনা খারাপ এই জিনিসটাকে চেক করে তারা করে কি তাদের ভিতর ইন্ডেক্সিং এটা করে দেয়। যদি তাদের ইন্ডেক্সিং থাকে বা তাদের অ্যাপ্রুভাল থাকে তাহলে বোঝা যায় এই জার্নাল বা এই পাবলিশারগুলোর কোয়ালিটি খুব ভালো। ওকে, এখন কি কি আছে এরকম ইন্ডেক্সিং ডাটাবেস? যেমন স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, গুগল স্কলার, পাবমেড, এই ধরনের যা আছে সবগুলো হচ্ছে ইন্ডেক্সিং ডাটাবেস। এরপর হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর। ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে একটা নাম্বার বা একটা সংখ্যা। এটার কাজ কি? এইটা হচ্ছে যার যত বেশি থাকে, অর্থাৎ একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশি থাকে ওই জার্নালটা তত ভালো জার্নাল। যেমন Q1 র্যাঙ্কিং এর যে জার্নালগুলো আছে ওগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি হয়। যেমন 5 বা 6 এর উপরে যা আছে সবগুলো নর্মালি Q1 র্যাঙ্কিং জার্নাল হয়। আর এর নিচে যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলি Q2 জার্নাল। Q2, তারপর Q3, Q4 আছে এরকম। তার মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর এটা হচ্ছে একটা নাম্বার বা সংখ্যা, এটা হচ্ছে তার লাস্ট 2 ইয়ার্স বা প্রিভিয়াস 2 ইয়ার্সের যে সাইটেশন আছে তার উপর ভিত্তি করে এটা করা হয়। আপনারা যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর সম্পর্কে ডিটেলসে জানতে চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওইখানে দেখবেন আপনার জার্নাল নামে একটা প্লেলিস্ট করা আছে। মেবি ওইখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশন করে আমি দেখিয়েছি কিভাবে একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হয়, বা আপনি কিভাবে বুঝতে পারবেন, কিভাবে আপনি খুঁজে পাবেন। অনেকগুলো টেকনিক আমি ওখানে শেয়ার করেছি, আপনাদের উচিত সেগুলো হচ্ছে একটু দেখা। এরপর হচ্ছে ওকে, ইন্ডেক্সিং ডাটাবেস আমি যদি একটু সহজ করে একটু বলি, যেমন FDA, এটা হচ্ছে কি ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা কোথায় আসছে এই অর্গানাইজেশনটা? USA তে আছে। ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে যে ফুড যেটা আছে খাবার, তাই না, ফুড যেটা আছে এটা কি ভালো নাকি খারাপ, এটা কোয়ালিটি কেমন, এই জিনিসটাকে কি করে ভেরিফাই করে, ভেরিফাই করে তারা কি করে এটা অ্যাপ্রুভাল দেয়, তাই না? বা বাংলাদেশে যদি বলি তো DGDA আছে, ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো তারা তাদের যে মেডিসিনের কোয়ালিটিটাকে মেনটেন করছে নাকি করছে না এই জিনিসটাকে চেক করা। কারণ যখন একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি চায় যে নতুন করে একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসবে, লঞ্চ করবে, কমার্শিয়ালি ম্যানুফ্যাকচার করতে, তখন DGDA এর কাছ থেকে কি করতে হয়? অ্যাপ্রুভাল নিতে হয়। আর এটা নেওয়ার জন্য অবশ্যই ওই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তারা বেশ কিছু ক্লিনিক্যাল ডাটা থেকে শুরু করে অনেকগুলোতে এক্সপেরিমেন্ট প্রথমে তারা তাদের ইসের ভিতর করে আর কি, ইন্ডাস্ট্রির ভিতরে করে আর কি, কোম্পানির ভিতরে করে, দেন ওই সকল ডাটাগুলোকে পাঠা হচ্ছে DTL এর মধ্যে, অর্থাৎ DTL, হ্যাঁ DTL এ পাঠায় আর হচ্ছে DGDA এর মধ্যে পাঠায়। পরে হচ্ছে তারা এগুলোকে ভেরিফাই করে, যদি দেখে ঠিক আছে তারপরে তারা অ্যাপ্রুভাল দেয়, দেন হচ্ছে ওই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তারা এটাকে কমার্শিয়ালি তৈরি করতে পারে। এই যে একটা অ্যাপ্রুভাল যদি পায় তাহলে এটা তৈরি করতে পারে, তখন আমরা কি বলতে পারি? ও আচ্ছা এটার কোয়ালিটি মনে হয় এটা ভালো। যেমন আরো যে বাংলাদেশে কেউ যদি হচ্ছে বিজনেস করতে চায় মানে ফুড রিলেটেড তাহলে BSTI তার অনুমতি লাগে, তাই না? যদি অনুমতি থাকে তাহলে আমরা বুঝতে পারি না এই ফুডের কোয়ালিটিটা হচ্ছে ভালো। একইভাবে যদি কোনো একটা জার্নাল বা পাবলিশার এই ইন্ডেক্সিং এর মধ্যে থাকে আর কি, তাহলে আমরা ধরে নিতে পারি ওইটা হচ্ছে ভালো একটা জার্নাল বা ভালো একটা পাবলিশার। সো আমরা তখন ওই জার্নালে পেপারটাকে সাবমিট করতে পারি বা আমরা করি আর কি। এখন ক্লিয়ার হয়েছে? ওকে, এরপর হচ্ছে সাইটেশন। সাইটেশন আমরা সবাই বুঝি, যখন আমরা একটা পেপার পাবলিশ করি তখন আমাদের ওই পেপার থেকে ইনফরমেশন নিয়ে
কেউ যদি অন্য কোনো পেপার লিখে আর আমাদের ওই পেপার রেফারেন্স যদি ইউজ করে, তখন তখন ওইটাকে আমরা বলি কি সাইটেশন। অর্থাৎ সাইটেশন কিন্তু বাড়ে, একটা পেপার পাবলিশ হওয়ার পর এটা প্রতিনিয়ত হচ্ছে বাড়ে। অর্থাৎ একটা প্রফেসর তার সাইটেশন যত ভালো, ধরা যায় তার কাজের কোয়ালিটি তত ভালো। একইভাবে হচ্ছে রেফারেন্সিং, এটা আমরা সবাই জানি, যখন কোনো জায়গা থেকে ইনফরমেশন নিই তখন আমরা রেফারেন্স অ্যাড করে দিই। সাইটেশন আর রেফারেন্স অনেকটা সেম। যদি টেক্সটের ভিতরে থাকে তখন এটাকে আমরা নর্মালি সাইটেশন বলি, আর যখন নাকি ওই জায়গা থেকে ইনফরমেশন নেয় তখন এটাকে সাইটেশন বলি, আর রেফারেন্সটা একদম নিচে থেকে লিস্ট করা অবস্থায় থাকে। এরপর হচ্ছে মানে তারপর হচ্ছে এইচ ইন্ডেক্স, আর একটা হচ্ছে আইটেন ইন্ডেক্স। এটা বোঝার দরকার নেই, এটা দেখবেন আপনি গুগল স্কলার যাওয়ার পর দেখবেন এই সংখ্যাটা আছে আর কি। যদি 10-এর ওপর যদি থাকে যতগুলো আর্টিকেল পাবলিশ, তখন তার সাইটে তখন ওইভাবে হচ্ছে জিনিসটা ক্যালকুলেশন করা হয়। এইচ ইন্ডেক্স আর হচ্ছে আপনার আইটেন ইন্ডেক্স। যাক, এটা আপাতত লাগবে না আপনাদের। এটা একটা প্রফেসরের প্রোফাইলটাকে মেজারমেন্টের জন্য এটা লাগে। অর্থাৎ যত তার এইচ ইন্ডেক্স বেশি থাকবে, ধরা যায় যে ওই প্রফেসরটা তত মানে ভালো বা রিনাউন্ড একজন প্রফেসর। পিয়ার রিভিউ সম্পর্কে আমাদের জানা আছে। পিয়ার রিভিউটা কি? পিয়ার রিভিউ হচ্ছে যে যেমন ধরেন পেপার সাবমিট করার পর পেপারটা হচ্ছে পাবলিশ হওয়া পর্যন্ত পুরো প্রসেসটাকে আমরা বলি পিয়ার রিভিউ। এরপর হচ্ছে রিসার্চার বা সায়েন্টিস্ট, তারা বেশ কিছু অ্যাকাউন্ট খোলে। যেমন ধরেন আপনি একজন রিসার্চার, আপনি রিসার্চের কাজ করেছেন, আপনার একটা পেপার পাবলিশ হয়েছে। এখন আপনি এই পেপারটা কোথায় শো করাবেন? আপনি তো আর ফেসবুকে দিবেন না, এটা দেওয়া ভালো কোনো কাজ না। কারণ এটা হচ্ছে ফেসবুক, এটা একটা সোশ্যাল একটা মিডিয়া যেখানে হচ্ছে মানুষ তার পার্সোনাল ইস্যুগুলো হচ্ছে মানে শো করে বা কমিউনিকেশন করে। কিন্তু আপনি যদি একটু লিঙ্কডইনে যান, এই যে এটা লিঙ্কডইন, এখানে যদি যান সেক্ষেত্রে আপনারা দেখবেন সমস্ত প্রফেশনাল মানুষজন তার এখানে পোস্ট করে, তার এখানে থাকে, জব থেকে শুরু করে সবকিছু এখানে অনেক বেশি পাওয়া যায়। তার মানে এটাও কিন্তু একটা প্ল্যাটফর্ম। বাট আপনি একজন রিসার্চার, আপনি একজন সায়েন্টিস্ট, আপনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, আপনি যে আপনার কাজটাকে কোথায় শো করাবেন? আপনি তো ইনস্টাগ্রাম আর ফেসবুকে শো করাতে পারবেন না, এটা করানো উচিত না, এটা ভালো কোনো কাজ না। যেমন ধরেন আমরা কিন্তু এই জিনিসটা কখনো মানে দেখাই না। আগে দিতাম প্রথম দিকে যখন নাকি হচ্ছে আমরা শুরু করেছিলাম কাজ, বাট রাইট নাও আমরা কিন্তু এটা করি না। আমরা কয়েক বছর আগে থেকে এটা একদম ক্লোজ করে দিয়েছি। আমরা এখন আমাদের প্রোফাইল কোথাও কিন্তু শো করেনি। ইভেন আপনারা যদি আমাদের গুগল স্কলার যান খুঁজে পাবেন না, দেখবেন ওইটা একদম প্রাইভেট করা আছে। ওকে, বাট আপনি আপনার কাজটা কোথায় শো করাবেন? আপনি এই যে স্কোপাস যেখানে আছে, এই যে স্কোপাস, এইখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। এইখানে হচ্ছে আপনি আপনার কাজটা শো করাতে পারবেন। আপনি যদি শো না করেন কোনো প্রবলেম নেই, কারণ এটা অটোমেটিক আপনার ডাটা তারা এখানে ক্যালকুলেট করবে বা নিয়ে নিবে। কারণ কি বলেন তো, কারণ এই যে ইন্ডেক্সিং ডাটাবেস বলেছিলাম না, ইন্ডেক্সিং ডাটাবেসের মধ্যে একটা হচ্ছে আপনার স্কোপাস। যদি স্কোপাস একটা কোম্পানি, তারা করবে কি আপনাকে এই তাদের যে ডাটাবেসের মধ্যে আপনাকে ইনক্লুড করাবে। যদি ইনক্লুড করে তাহলে আপনার, যদি ধরেন আপনি একটা জার্নালে পেপার পাবলিশ করছেন, ওটা হচ্ছে মলিকিউলস, ওই জার্নালটা হচ্ছে স্কোপাস ইন্ডেক্স করা, তার মানে স্কোপাস অটোমেটিক আপনার ইনফরমেশন জানে। বাট আপনি যদি চান এক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে, আপনি খুলতে পারেন। এরপর ওয়েব অফ সায়েন্স, এই দুটো হচ্ছে সবচেয়ে বেস্ট। যদি সবচেয়ে বেস্ট যদি আরো বলি, ওয়েব অফ সায়েন্স এটা হচ্ছে 1 নম্বর। তারপরে যদি বলি এটা হচ্ছে স্কোপাস 2 নম্বর। এই দুইটাতে আপনার অ্যাকাউন্ট খুলবেন। 3 নম্বর হচ্ছে গুগল স্কলার অ্যাকাউন্ট খুলবেন, এখানে আপনার আপনাদের আর্টিকেল গুলোকে শো করাতে পারবেন। এরপর অর্কিড একটা আইডি আছে, এখানে আপনি খুলবেন, এখানে আপনি আপনার কাজকে শো করাতে পারবেন। একইভাবে রিসার্চ গেট আছে, এখানে অ্যাকাউন্ট খুলবেন, এখানে আপনি আপনার কাজকে শো করাতে পারবেন। আরেকটা যেটা আমরা সবাই জানি লিঙ্কডইন, এখানে এখানে আপনি আপনার কাজকে শো করাতে পারবেন। তবে এটা আসলে কাজ শো করানোর জন্য খুব একটা ভালো প্ল্যাটফর্ম না, এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল বা চাইলে করানো যায়, তবে এটা অত একটা প্রফেশনাল না। মানে বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে এটা আমরা জবের জন্য বা আদার্স প্রফেশনাল পোস্টের জন্য ইটস ওকে। বাট বাকি যেগুলো বললাম, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, গুগল স্কলার, অর্কিড, রিসার্চ, এগুলো হচ্ছে একদম টপ ক্লাস বেস্ট, একদম মানে কি বলে আপার টু বটম সবাই এটা ইউজ করে। একজন অক্সফোর্ডের প্রফেসর সেও এটা ইউজ করে, আমাদের ড্যাফোডিলের টিচাররা তারাও এটা ইউজ করে। তার মানে আপনি এই জায়গায় যদি অ্যাকাউন্ট খুলেন, আপনি সমস্ত অলমোস্ট বিশ্বের ভিতরে যত বড় বড় মানে অলমোস্ট মানে কেউ বাকি থাকবে না, তাদের সবার এখানে অ্যাকাউন্ট আছে। সবার যে সবগুলো থাকবে এমন না, তবে সবারই ম্যাক্সিমাম সবগুলোতে থাকা উচিত বা তাদের আছে আর কি। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আপনার উচিত হচ্ছে এই সব জায়গায় অ্যাকাউন্ট খোলা। তবে এখনই খোলা দরকার নেই, যখন হচ্ছে আপনার একটা অ্যাটলিস্ট পাবলিকেশন হবে তখন আপনি এটা খুলতে পারেন। তার মানে আমরা এখানে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার হলাম। এখন আপনি আসলে চান যে অ্যাব্রোডে অ্যাপ্লিকেশন করবেন, আপনি মাস্টার্স অথবা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবেন, খুব ভালো কথা, আপনি করেন।
বাট আপনি এখানে কি কি ডকুমেন্টগুলো এখানে রেডি করবেন? আমরা অলরেডি আমাদের বিভিন্ন ক্লাসের মধ্যে এই বিষয়গুলো হচ্ছে শেয়ার করেছি। যেমন কি কি হচ্ছে আপনি এখানে রেডি করবেন ডকুমেন্ট। প্রথম হচ্ছে আপনি একটা সিভি, আপনাকে একটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড প্রফেশনাল একাডেমিক সিভি বানাতে হবে, যেটা অলরেডি আমরা আমাদের কোর্সের মধ্যে দেখিয়েছি। এরপর হচ্ছে আপনি এসওপি লিখতে হবে, এটা আপনাকে রেডি করতে হবে। এটা অলরেডি আপনাদেরকে আমি 2টা ক্লাস নিয়েছি এসওপির ওপর, এটা আপনাদেরকে আমি দেখিয়েছি। এরপর হচ্ছে একটা রিসার্চ প্ল্যান, এটা আমি দেখাইনি, এটা আমি দেখাবো কয়েকদিন পরে। এই ডকুমেন্টটা লাগবে, চাইলে কাউন্ট করে রাখতে পারেন আপনাদের কি কি লাগবে। 1 নাম্বার কি লাগবে? সিবি লাগবে। 2 নাম্বার ডকুমেন্ট লাগবে হচ্ছে এসওপি। 3 নাম্বার লাগবে হচ্ছে রিসার্চ প্রপোজাল বা স্টাডি প্ল্যান, অর্থাৎ ডিফারেন্ট ইউনিভার্সিটিতে ডিফারেন্ট নামে হচ্ছে এটাকে মানে ডাকা হয়। এরপর হচ্ছে এলওআর লাগবে, কমপক্ষে কয়টা? 2টা থেকে 3টা নেবেন। এলওআর লাগবে, যেটা আপনাদেরকে আমি শিখিয়েছি যে কিভাবে হচ্ছে একটা এলওআর হচ্ছে রেডি করতে হয়। এখানে দেখেন যে রিসার্চ প্ল্যান বা রিসার্চ প্রপোজাল, দুইটা হচ্ছে সেম জিনিস। এরপর আপনাদেরকে আমি এটাও দেখাবো যে কিভাবে হচ্ছে আপনি একটা প্রফেসরকে খুঁজে বের করবেন। এটা আমরা হয়তো আরো কয়েকটা ক্লাস পর দেখাবো, একটা প্রফেসরকে কিভাবে খুঁজে বের করবেন। একটা হচ্ছে ডিপার্টমেন্ট খুঁজবেন, আপনি প্রথমে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি কোন কান্ট্রিতে হচ্ছে যেতে চান। যেমন আপনি চান হচ্ছে ইউএসএ তে যেতে, ওকে ফাইন, যান আপনি, প্রবলেম নেই। এখন ইউএসএ তে অনেক ইউনিভার্সিটি আছে, আপনি কোথায় যাবেন? রাইট, এটা আপনাকে জানতে হবে। ধরে নিচ্ছে আপনি পার্ড ইউনিভার্সিটিতে যাবেন। এখন পার্ড ইউনিভার্সিটিতে যাবেন, ওইখানে যখন আপনি যাবেন তখন আপনাকে আরো কয়েকটা বিষয় জানতে হবে, যেমন আপনি কোন সাবজেক্টে যাবেন, ওই সাবজেক্টের ওই ডিপার্টমেন্টের ওখানে আছে নাকি, ধরে নিচ্ছে ওইটা এখানে আছে। সো আপনি ওই ডিপার্টমেন্টের দেখবেন কোন কোন প্রফেসর আছে, প্রফেসরের সাথে আপনি কন্ট্যাক্ট করার ট্রাই করবেন বাই ইমেল, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ইমেলের মাধ্যমে একজন প্রফেসরকে আপনি মানে ইমপ্রেস করবেন আর কি, এইভাবে হচ্ছে করবেন আর কি। অর্থাৎ প্রফেসরকে খুঁজে বের করবেন, তারপর ইমেলের মাধ্যমে তার সাথে কথা বলে ইন্টারভিউ নেওয়ার হচ্ছে ট্রাই করবেন। এখন যখন আপনি এগুলো করবেন, এর মাঝে মাঝে হচ্ছে এখানে যত ধরনের ডকুমেন্ট আছে এগুলো আপনারা রেডি করবেন। এছাড়া হচ্ছে আরো বেশ কিছু লাগবে, যেমন আপনার হচ্ছে সার্টিফিকেট। আপনি যদি ব্যাচেলারের জন্য যেতে চান সেক্ষেত্রে আপনার এসএস এবং এইচএসসি লাগবে। আর আপনি যদি মাস্টার্সের জন্য যেতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলার সার্টিফিকেট লাগবে, তার মার্কশিটও লাগবে, যেটাকে ট্রান্সক্রিপ্টেবল, এটা লাগবে। এরপর আপনার হচ্ছে এখানে যে এগুলো লাগবে, দেখেন প্রথম হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে মাস্ট। এরপর হচ্ছে এলওআর, এটা লাগবে, যেটা আমরা রেকমেন্ডেশন লেটার বলেছি, এটা লাগবে। এরপর হচ্ছে এসওপি লাগবে, এসওপি লাগবে। এরপর হচ্ছে সিবি লাগবে, সিবি। এরপর হচ্ছে আপনার ইংলিশ একটা প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে। এইটা নিয়ে আপনাদের একটু বলি ডিটেলসে। দেখেন অনেকগুলো ওয়ে আছে যার মাধ্যমে আপনি বিদেশে পড়তে যেতে পারেন। এখন বিষয়টা হচ্ছে আপনি কোন ওয়েটা চুজ করবেন। আপনি ওইটাই চুজ করবেন যেটাতে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন, অনেক বেশি বেনিফিট পাবেন। যখন আপনি যেতে চান তখন আপনি দুইভাবে যেতে পারেন, এক হচ্ছে আপনি সেলফ বা পার্শিয়াল ফান্ডিংয়ে, আর একটা হচ্ছে ফুল ফান্ডিংয়ে। আমি ধরে নিচ্ছি আপনি ফুল ফান্ড নিয়ে যেতে চান, আপনার টাকা পয়সা কোনো কিছু নাই। বাট আপনি যদি নিজের টাকাতে যেতে চান সেক্ষেত্রে উন্মুক্ত পুরো পৃথিবী, আপনি যে কোনো জায়গায় তার নিজের টাকা খরচ করে পড়তে পারেন। তবে নর্মালি আমরা কি করি, আমরা তো হচ্ছে নিজের টাকা দিয়ে পড়ি না, আমরা হচ্ছে ফুল ফান্ড নিয়ে পড়ার ট্রাই করি, ওইভাবে হচ্ছে যাওয়ার চেষ্টা করি। এখন যখন আপনি ওইখানে যাবেন তখন আপনি চাইলে তো যেতে পারবেন, আপনার তো বেশ কিছু ডকুমেন্ট লাগবে, তাই না? এর মধ্যে কিছু কিছু ডকুমেন্ট আপনার বাই ডিফল্ট তৈরি করা হয়ে গেছে বা হয়ে যাবে। কিভাবে? আপনার এসএসসি, এইচএসসি আর বি ফার্ম, সরি মানে অনার্সের সার্টিফিকেট আপনার কাছে আছে বা এমবিবিএস সার্টিফিকেট আছে, এটা হয়েছে। এরপর আপনি চাইলেই হচ্ছে এলওআর নিতে পারবেন, এসএপি নিতে পারবেন, সিবি বানাতে পারবেন, এসএপি মানে লিখতে হবে। তারপর রিসার্চ প্রপোজাল যেটা আছে এটা আপনি করতে পারবেন। করার পর আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নেওয়া। বাট এটা ডিপেন্ড করে আপনি কোন কান্ট্রিতে, কোন ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে যেতে চান। যেমন জিআরই, আপনি যদি ইউএসএ এর কোনো ইউনিভার্সিটিতে যেতে চান আর ওটা যদি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি হয়, আর এটা যদি মেইনলি আপনার ফার্মাসি বা মেডিকেল সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং কোনো একটা সাবজেক্ট হয়, তাহলে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, জিআরই, এইটাকে আপনাকে লাগবে। কমপক্ষে এটার মার্ক পেতে হয় আপনার 300-র উপরে, অর্থাৎ 300-র উপরে এটা পেতে হয় মার্ক। টোটাল মনে হয় 360 আর কি, যাই হোক, হ্যাঁ এরকম আর কি।
তার মধ্যে আপনার কত পেতে হবে? মিনিমাম 300 হচ্ছে পেতে হবে। যদি আপনি পান সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা একটু কঠিন। আপনার যদি মনে হয় যে আপনি জিআরই দিবেন না, সেক্ষেত্রে যে ইউনিভার্সিটিগুলো জিআরই রিকোয়ারমেন্ট করে ওই ইউনিভার্সিটিগুলোকে আপনাকে প্রথমে বাদ দিতে হবে। বাদ দিয়ে যারা নাকি শুধুমাত্র আইএলটিএস এর ভিত্তিতে নিবে তাদেরকে চুজ করতে হবে। এটা আপনাকে প্রথমে ডিভাইড করে নিতে হবে। তো ধরে নিচ্ছি আপনার জিআরই নাই, আপনি জিআরই করতে চান না, কারণ এটা অনেক কঠিন। অনেক কঠিন বলতে মোটামুটি আর কি। সেকেন্ড আসে আইএলটিএস। জিআরই কথাটা আমি আরেকটু বলি, এটা শুধুমাত্র ইউএস এর অল্প কিছু ইউনিভার্সিটিতে জিআরই রিকোয়ারমেন্ট, আর অন্য কোনো দেশে জিআরই হচ্ছে না হলে কোনো প্রবলেম নাই, এখন পর্যন্ত নাই। ইন ফিউচার কি হবে আই ডোন্ট নো, ইউ ডোন্ট নো। ওকে, এরপর হচ্ছে আইএলটিএস। এটা হচ্ছে এমন একটা এক্সাম, মানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টিং একটা এক্সাম, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই অ্যাকসেপ্ট করে। অ্যাগেইন এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই অ্যাকসেপ্ট করে। এখন এটার টোটাল ব্যান্ড স্কোর হচ্ছে 9। 9-এর ভিতরে মিনিমাম আপনাকে কত পেতে হবে? 6.5 পেতে হবে। আর কোনোটাতে যাতে 6-এর নিচে না থাকে এটাকে এনশিওর করতে হবে। অ্যাগেইন আইএলটিএস এমন একটা এক্সাম যেটা ওয়ার্ল্ডের সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, আর এটাতে মিনিমাম 6.5 পেতে হবে ওভারঅল। আর কোনোটাতে যাতে 6-এর নিচে না থাকে। যেমন এটা টোটাল 4টা মডিউলে হয়, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো কোনোটাতে যাতে 6-এর নিচে না থাকে এটাকে এনশিওর করা, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আর এর ওপরে আপনি যত পেতে পারেন তত আপনার জন্য বেটার। আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের আইএলটিএস। অনেক ইউনিভার্সিটি আছে তারা এই আইএলটিএস এ 7 বা 7.5 তারা রিকোয়ারমেন্ট করে থাকে, তারা চায় আর কি। অনেক ইউনিভার্সিটি তারা 6.5 বা 7, মানে মোটামুটি যদি আপনি 7 পান, বা আরো যদি বলি 7.5 এর ওপরে, মানে 7.5 হচ্ছে এনাফ। এর থেকে বেশি কোনো ইউনিভার্সিটি তারা রিকোয়ারমেন্টস করে না। তার মানে এটা হচ্ছে এমন একটা স্কোর যেটাতে আপনার ওয়ার্ল্ড অক্সফোর্ড থেকে শুরু করে এমআইটি সব জায়গায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 7.5 হলে। আর মিনিমাম কত? 6.5। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনি যদি কোনো এশিয়ান কান্ট্রি অথবা মানে ইংলিশ স্পিকিং কান্ট্রি না ওইসব জায়গায় যদি যেতে চান, সেক্ষেত্রে আইএলটিএস তার এটাকে ওয়েভ করে দেয়, তার এটা লাগে না। এটার পরিবর্তে এই যে এমওআই যেটা আছে না, এমওআই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এইটাকে তারা অ্যাকসেপ্ট করে। লাইক আপনি যদি চায়নাতে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট শো করাতে হবে না। আপনি শুধুমাত্র এমওআই দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, ইভেন আপনি ফুল ফান্ড পাবেন। লাইক মি, আমি কিন্তু এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করেছি আর ফুল ফান্ড নিয়ে এখন এখানে আছে। বাট আপনি যদি হচ্ছে ইউকেতে পড়তে যেতে চান, সেক্ষেত্রে আপনি এমওআই দিয়ে ওইখানে যেতে পারবেন, তবে আপনি ফুল ফান্ড পাবেন না, আপনাকে হচ্ছে পার্শিয়াল ফান্ডিং দেবে। ইউকে একটা ইউকে আই মিন ব্রিটেন, ইউনাইটেড কিংডম, সো তাদের মাতৃভাষাই তো ইংলিশ, বাট তাও আপনি এমওআই তারা কিন্তু অ্যাকসেপ্ট করে, বাট আপনাকে ফুল ফান্ড দেবেন, আপনাকে পার্শিয়াল ফান্ডিং দিবে। এই বিষয়গুলো হচ্ছে জানা উচিত। তাছাড়া হচ্ছে আপনি জাপানে চাইলে আপনি আইএলটিএস ছাড়া যেতে পারবেন শুধুমাত্র এমওআই দিয়ে। ইভেন আপনি জাপানের যে সবচেয়ে বড় স্কলারশিপ মনোবশী স্কলারশিপ, আই মিন ম্যাক্স স্কলারশিপ, এটা কিন্তু আপনি এমআই দিয়ে পাবেন। তবে সব ইউনিভার্সিটি না, কিছু ইউনিভার্সিটি তারা অ্যাকসেপ্ট করে, কিছু ইউনিভার্সিটি তারা অ্যাকসেপ্ট করে না। তারা বলে আইএলটিএস মিনিমাম 6 বা 5.5 হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর বলি টোফেল। টোফেল এটা টোটাল স্কোর হচ্ছে 120। 120-এর মধ্যে আপনি যদি 90+ পান, সেক্ষেত্রে এটা খুব ভালো একটা স্কোর। এটা দিয়ে আপনি ওয়ার্ল্ডের সব জায়গায় হচ্ছে আপনি যেতে পারবেন। আইএলটিএস এবং টোফেল এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবাই অ্যাকসেপ্ট করে। টোফেল এটা খুব ভালো, তবে আইএলটিএস থেকে একটু কঠিন, বা ডিপেন্ড করে মানুষের ওপর। এরপর পিটিই, এটা শুধুমাত্র মানে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে অস্ট্রেলিয়াতে। আপনি যদি অস্ট্রেলিয়াতে যেতে চান, সেক্ষেত্রে আপনি পিটি এক্সামটা দিতে পারেন। এটা একটা কম্পিউটার বেস এক্সাম, লাইক আইএলটিএস এর মতো সবকিছু, বাট কম্পিউটার বেস এক্সাম। এটা ইউএস এর অনেকগুলো ইউনিভার্সিটি তারা অ্যাকসেপ্ট করে, কানাডার অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, তবে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে অস্ট্রেলিয়াতে। অর্থাৎ যদি আপনার অস্ট্রেলিয়াতে যেতে চান, তাহলে চোখ বন্ধ করে পিটিয়ে দিবেন, চলে যাবেন। এটা একটু ইজিয়ার দেন আইএলটিএস। এরপর হচ্ছে ডুইলিঙ্গো। ডুইলিঙ্গোটা এটা টোটাল স্কোর হচ্ছে আপনার 160। এই 160-এর ভিতরে আপনি যদি 110 পান, তাহলে এটা আপনার অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইউএসএ থেকে শুরু করে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে অনেক কান্ট্রি এটা অ্যাকসেপ্ট করে, তবে সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না। যেমন ইউএসএ আপনার অল্প কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, আর অধিকাংশ ইউনিভার্সিটি কিন্তু ডুইলিঙ্গো অ্যাকসেপ্ট করে না। তার মানে আপনার কিছু লিমিটেশন কিন্তু থাকবে।
যেমন আমার ফ্রেন্ড স্বপ্নিল আকাশ, ও ইউএসএ তে গিয়েছে। সো ও কিন্তু আপনার ডুইলিঙ্গোতে গিয়েছে, ওর 130 ছিল, 130 মেবি 135 এরকম ছিল। ওর কিন্তু আইএলটিএস থেকে শুরু করে কোনো কিছু ছিল না। এরপর আরো বেশ কিছু এক্সাম আছে, এগুলো আসলে জনপ্রিয়, বাট অ্যাজ ইউজুয়াল আপনার আইএলটিএস বা টোফেলের মতো না। যেমন ও আইইটিসি, তারপর হচ্ছে জিমেট, স্যাট, এগুলো এগুলো আসলে দেওয়া চাইলে দিতে পারেন, রিকোয়ারমেন্ট না, দিলে যে খুব লাভ হয় বিষয়টা ওরকম না। বাট আপনি যদি আইএলটিএস বা টোফেল দেন, আপনার ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আপনি অ্যাক্সেসটা পাবেন। এরপর আমরা দেখি আর কি কি ডকুমেন্ট হচ্ছে আপনার লাগতে পারে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। যেমন রিসার্চ প্রপোজাল বা রিসার্চ প্ল্যান, দুইটা আসলে সেম জিনিস, আমি আলাদা করে লিখেছি যাতে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন যে মানে যাতে এটা বুঝতে পারেন যে দুইটা হচ্ছে আসলে মানে একই জিনিস। যাই হোক, এরপর হচ্ছে জার্নাল পাবলিকেশন, এটা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট। জাস্ট ইফ আই ওয়ান্ট টু গো ফর এ পিএইচডি in abroad, so you need to submit your publication list. Okay, সাপোজ আপনি যদি চান যে ফুল ফান্ড নিয়ে আপনি বাইরে পড়তে যাবেন, মেইনলি হচ্ছে পিএইচডির জন্য, তাহলে দিস ইজ দ্য রিকোয়ারমেন্টস, এই জার্নাল পাবলিকেশন এটা। এরপর আর কি লাগতে পারে, যেমন জব এক্সপিরিয়েন্স। আপনি কোথাও যদি জব করে থাকেন, ডেফিনেটলি ইউ ইউ হ্যাভ এ জব সার্টিফিকেট, রাইট? অর্থাৎ আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেবি আছে, সো আপনার উচিত সেটাকে সাবমিট করা বা এটাকে আপনার কাছে রাখবেন আর কি। এরপর অনলাইন বা অফলাইন কোর্স যদি আপনারা করে থাকেন, এইটার সার্টিফিকেট আপনি এখানে রাখবেন, কারণ ওইখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে একটা ফাইল আপলোড করতে হয়, তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে কাজে লাগে। আপনি যদি কোনো অনলাইন বা অফলাইন যদি কোনো কোর্স করেন, যেমন আপনার এখন যে কোর্সটা করছেন, আফটার কমপ্লিটিং দিস কোর্স উইল প্রোভাইড দ্য সার্টিফিকেট ফর অল স্টুডেন্ট, তখন দেখা যাবে যে আপনারা আমাদের কোর্সের সার্টিফিকেটটা আপনারা রেখে দিতে পারেন, এটা আপনি ওখানে করে দিবেন, ওইখানে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে এটা এখানে অ্যাড করে দিবেন। এরপর আপনার ছবি লাগবে, ছবিটা হতে হবে আপনার রিসেন্ট তোলা একটা ছবি থাকতে হবে, যেটাতে হচ্ছে আপনার কানগুলোকে স্পষ্ট ক্লিয়ার করে যাতে বোঝা যায়, এরকম হচ্ছে আপনারা ছবি তুলে রাখবেন আগে থেকে খুব সুন্দর করে, একদম ফর্মাল পাসপোর্ট সাইজের ছবি। তবে অনেক সময় এটা দেশ অনুযায়ী বা ইউনিভার্সিটি অনুযায়ী এটার সাইজটা একটু ডিফারেন্ট হতে পারে। লাইক চায়নাতে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন বা যদি করতে চান, সেক্ষেত্রে ছবির সাইজটা একটু লম্বা হয়, একটু অন্যরকম সাইজের হয় আর কি। আর ট্রাই করবেন এটাকে, যদি আপনি হার্ড কপি যদি কোথাও দিতে চান, সেক্ষেত্রে এটাকে ল্যাব প্রিন্ট করার জন্য, ল্যাব প্রিন্ট মিনস হচ্ছে যে অনেক ক্লিয়ার, অনেক সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা, আপনার টাকা একটু বেশি যাবে, বাট এটা ভালো আর কি। এরপর অনেক সময় আপনার একটা ভিডিও রিজিউম এটা মানে সাবমিট করতে হতে পারে। অ্যাগেইন এখানে যতগুলো ডকুমেন্ট বলছে সবগুলো যে আপনার জন্য হচ্ছে কার্যকর হবে বিষয়টা এরকম না, তবে এগুলো হচ্ছে লাগবে, এর বাইরে খুব একটা লাগে না, এগুলো সবগুলো আপনি রেডি করে রাখবেন আগে থেকে। কেউ একজন এই জিনিসটাকে একটা স্ক্রিনশট নেন, এটা বাদশা বা হচ্ছে এনামুল, কেউ একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে এটা করো, দিয়ে দাও। ওকে, তার মানে আপনার কাজ হচ্ছে ভিডিও রিজিউম একটা তৈরি করা, এটা ডিপেন্ড করে যদি আপনাকে বলা হয় এটা সাবমিট করার জন্য, ডেফিনেটলি ইউ নিড টু সাবমিট ইউর ভিডিও রিজিউম ইন দ্যাট পোর্টাল। অ্যান্ড সবচেয়ে মোস্ট অ্যাসেনশিয়াল থিং হচ্ছে ইস্যু হচ্ছে গিয়ে পাসপোর্ট। উইদাউট পাসপোর্ট ইউ কান্ট অ্যাপ্লাই, কারণ পাসপোর্টের নাম্বারটা দিয়ে হচ্ছে আপনাকে অ্যাক্সেস নিতে হবে বা এখানে অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করতে হবে। অবশ্যই আপনাকে একটা পাসপোর্ট থাকতে হবে, আর এইটার যাতে মেয়াদ যাতে ঠিক থাকে এই জিনিসটা খেয়াল করবেন। আপনারা ট্রাই করবেন যে 10 বছরের জন্য যে পাসপোর্টটা করা যায় ওইটা করার জন্য, কখন হচ্ছে 5 বছর বা 2-3 বছরের জন্য করবেন না, কারণ আপনি বাইরে যাচ্ছেন, আপনি জানেন না যে আপনি কবে ব্যাক করবেন। আপনার একটু টাকা পয়সা বেশি খরচ হলেও ট্রাই করবেন হচ্ছে পাসপোর্টটা 10 বছরে করার জন্য, এটা ই পাসপোর্ট করবেন। এটা অনলাইনে আপনি চাইলে আবেদন করতে পারেন, অথবা পাসপোর্ট এরিয়ার আশেপাশে দেখবেন অনেক দোকান আছে, ওইখান থেকে গিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন, তারা হয়তো আপনাকে অনেক ভালোভাবে আর করে দিতে পারবে। আর একটু খেয়াল করবেন পাসপোর্টে যাতে কোনো কিছু ভুল না থাকে, যদি ভুল হয় ডেফিনেটলি এটাকে কারেক্ট করে নেবেন, আর অনেকবার চেক করবেন যাতে এটা কখনো ভুল না হয়। আর এখানে ছেলেদের জন্য একটা কথা বলি, ছেলেদের জন্য যে নামের পরে এমডির পর যে ডট আছে, সো ডটটা এটা দেওয়ার দরকার নেই পাসপোর্টের ভিতরে, কারণ এটা দেয় না। যেমন আমাদের সার্টিফিকেট কি থাকে, কেউ যদি দিয়ে ফেলে আগে বানায় ফেলছে তাহলে কি হবে ভাই? যদি বানায় থাকে তাহলে এটা তো বানায় ফেলছে, কোনো প্রবলেম নেই, বাট নতুন করে কেউ যদি বানাতে চায় তাদের আসলে দেওয়া উচিত না। যেমন এমডির পর ডট আমরা যেমন দিই না,
তো পাসপোর্টে ডট এই জিনিসটা হয় না, কারণ অনেক জায়গায় আছে ডট এই জিনিসটা বসে না, মানে ডট বসানোর মতো মানে অপশন ওরা রাখে নাই কেউ, অনেক পোর্টাল আছে, অনেক কিছু আছে, তখন ওইখানে প্রবলেম হতে পারে। সো পাসপোর্ট যখন আমরা বানাবো একটু খেয়াল করবো এখানে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। পাসপোর্ট বানাতে খুব একটা বেশি টাকা পয়সা লাগে না, কত টাকা লাগে হয়তো 10-12 হাজার টাকা ম্যাক্সিমাম এরকম লাগার কথা। আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম মেবি কত টাকা লেগেছে, 7,000 সামথিং এরকম। তো আপনাদের এরকম লাগবে। আর আইএলটিএস পরীক্ষা দিতে গেলে অবশ্যই আপনাকে তো পাসপোর্ট শো করাতে হবে, যেমন আইএলটিএস টোফেল বলেন বা পিটি বলেন, তারপর হচ্ছে ডুওলিঙ্গো বলেন, অবশ্যই আপনাকে পাসপোর্ট শো করাতে হবে। সো পাসপোর্ট মাস্ট। এরপর আপনাকে এনআইডি কার্ড লাগবে, কারণ এটা সব জায়গায় লাগে। তবে অ্যাপ্লিকেশন করতে গেলে এনআইডি কার্ড লাগে না, বাট আপনার থাকা উচিত, কারণ যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকা উচিত। একইভাবে বার্থ সার্টিফিকেট, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় লাগে না, বাট এটা আপনার থাকা উচিত, কারণ এটা থাকলে আপনি অনেক জায়গায় অ্যাক্সেস পাবেন। কারণ এই বিষয়গুলো একটু পরেই লাগবে, আমি একটু পর বলছি এই বিষয়গুলো কেন লাগবে। এরপর হচ্ছে মেডিকেল টেস্ট সার্টিফিকেট মাস্ট, ইউ নিড টু সাবমিট দিস ডকুমেন্ট মাস্টলি। ওকে, মানে অবশ্যই আপনাকে ডেফিনেটলি আপনাকে এটা সাবমিট করতে হবে। কারণ কি, কারণ আপনি যেখানে যেতে চান, আপনি মানে হেলথের দিক থেকে আসলে ফিট আছেন নাকি নেই, এটাকে কিন্তু তারা মানে টেস্ট করে নিবে। সাপোজ আপনি একজন মানুষ, আপনার সাথে হচ্ছে এইচআইভি আছে সাপোজ, বা আপনি হয়তো করোনা ভাইরাস ক্যারি করছেন। এখন আপনি যদি কোথাও যান আর ওইটা যদি মানে কন্টাজিয়াস যদি হয় আর কি, মানে সংক্রামক যদি হয়, তাহলে তো ওই দেশের আরো যারা পিপল আছে তাদের মাঝে এটা স্প্রেড হবে, তাই না? সো তারা তো এটা কখনো চাইবে না। দ্যাটস ওয়াই তারা আপনাকে টেস্ট করে দেখবে যে আপনার মানে আপনি হেলদি এই দিক থেকে আপনি ফিট আছেন নাকি নেই। যদি আপনি ফিট থাকেন সো ইউ ক্যান গো, আদারওয়াইজ ইউ ক্যান্ট গো। তার মানে আপনাকে মেডিকেল টেস্ট সার্টিফিকেটটা এটাও লাগবে। এটা আপনি কিভাবে বুঝতে পারবেন কোন কোন টেস্ট করাতে হবে? আপনি অনেকগুলো বাংলাদেশে হসপিটাল আছে, ওই জায়গা থেকে আপনি এটা করাবেন। তবে এক একটা কান্ট্রি তার এক একটা রিকোয়ারমেন্ট থাকে, ওইখান থেকে যদি আপনারা করান তাহলে আপনারা বেশ কিছু বেনিফিট পাবেন। যেমন আপনি যদি চায়নাতে আসতে চান সেক্ষেত্রে আপনারা ইসে থেকে করাতে পারেন, কি যেন ইবনে সিনা থেকে করাতে পারেন। কারণ ইবনে সিনা ওখানে যাবেন তাহলে দেখবেন যে বলবে যে আপনি কোন দেশে যেতে চান, আপনি বলবেন যে আমি চায়নাতে যেতে চাই, তখন বলবেন আচ্ছা ঠিক আছে আপনার পুরো এটার জন্য 4,000 বা 4,500 বা 5,000 টাকা লাগবে। আর যখন আপনারা ওই মেডিকেল টেস্টটা করতে যাবেন অবশ্যই আপনার ছবি আর সাথে করে পাসপোর্টটা নিয়ে যাবেন, পাসপোর্টের নাম্বারটা নিয়ে যাবেন বা পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন। কারণ হচ্ছে পাসপোর্টের ফটোকপি তাদেরকে জমা দিতে হয়, কারণ ওই পাসপোর্ট থেকে ডকুমেন্ট থেকে দেখে থেকে আপনার নাম ইনফরমেশন সবগুলো তারা ওইখানে কারেক্টলি লেখে। কারণ ফাইনালি আপনি যখন নাকি আপনার যে ডকুমেন্টগুলো আছে মেডিকেল সার্টিফিকেট, এটা যখন আপনি সাবমিট করবেন বা পাঠাবেন, তখন তারা আপনার পাসপোর্টের নামের সাথে এটা মিলাবে, মিলিয়ে দেন হচ্ছে তারা এটাকে চেক করবে। তার মানে কি বুঝতে পারলাম যে মেডিকেল টেস্টের সার্টিফিকেট এটাও লাগে। বাট আপনি ইউএসএ যেতে চান সেক্ষেত্রে আপনি দেখবেন ইউএসএ তারা কোন কোন মেডিকেল থেকে টেস্ট করে তারা এটাকে অ্যাকসেপ্ট করে। সো আপনার কাজ হচ্ছে ঠিক ওই মেডিকেলগুলো থেকে আপনি করাবেন, প্যাকেজ আকারে থাকে, টাকা কম বেশি যাই হোক ওই জায়গা থেকে করাবেন, অন্য কোনো জায়গা থেকে করাবেন না। তার মানে এই প্রবলেমটা সলভ। ফাইনালি যদি বলি সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটাও কিন্তু আপনাকে লাগবে। যেমন আপনি যদি চায়নাতে অ্যাপ্লিকেশন করতে চান বা মিডল ইস্টে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে চান, ইউ মাস্ট সাবমিট পুলিশ ক্লিয়ারেন্সটা। কি আপনি অনলাইনে যাবেন, যাওয়ার পর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তাদের যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন, নিজে নিজে করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে পুলিশ আপনাকে করবে, পুলিশ আপনাকে মানে কল দিবে সাবমিট করার 3-4 দিন পর। পরে পুলিশ এটাকে ভেরিফাই করবে, পুলিশ বলবে আপনি আমার সাথে দেখা করেন, তখন আপনি তাদের সাথে দেখা করবেন, দেখা করে তারা যদি দেখে সবকিছু ঠিকঠাক আছে তারা এটাকে অ্যাপ্রুভ করে দেয়। সো এটা আসতে মোটামুটি 1 মাসের উপর সময় লাগে। আপনার অনেক আগে থেকে আসলে এই ডকুমেন্টগুলো হচ্ছে রেডি করে রাখা উচিত। যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা মেয়েদের জন্য খুব ইজি হয় পাওয়াটা, কারণ মেয়েদের নর্মালি হচ্ছে কোনো ক্রিমিনাল বা এই ধরনের কোনো কেস থাকে না, তারা এর সাথে ইনভলভ নর্মালি থাকে না। কিন্তু ছেলেদের জন্য এটা একটু ক্রিটিক্যাল, কারণ নর্মালি ছেলেরা কি করে যে মারামারি করে বা কোথায় তাদের কেস থাকে, অনেক ঝামেলা থাকে ছেলেদের। সো তাদের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়াটা একটু কঠিন। বাট আপনারা যদি বাইরে অ্যাপ্লিকেশন করতে চান আপনারা ট্রাই করবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে রাখার জন্য। তবে এটার মেয়াদ থাকে মাত্র 3 মাস। আপনি চাইলেও এটাকে আসলে করতে পারেন 3 মাস বা আরো কয়েক মাস হয়তো বেশি রাখতে পারবেন, কিন্তু আপনি চাইলেও এটাকে অনেক আগে করেও রাখতে পারবেন না। যদি অনেক আগে করেও রাখেন বাট এটা কিন্তু শেষ হয়ে যাবে, মেয়াদটা শেষ হয়ে যাবে। যেমন আমি কিন্তু 2বার পুলিশ ক্লিয়ারেন্সটা করেছিলাম, ইভেন আমার এখানে মোটামুটি ভালো একটা টাকা গেছে। অ্যাপ্লিকেশন করতে তো টাকা কম লাগে, কিন্তু পুলিশের কাছে গেলে তো টাকা কত লাগে এটা আমরা সবাই বুঝি আর কি। ভালো খারাপ পরের বিষয়, বাট পুলিশের একটা কিছু টাকা তো এখানে খরচ হয়ে যায়। তার মানে এখানে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য হচ্ছে আপনাকে হচ্ছে একটু কাজ করতে হবে। আর যখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? ভেরি সিম্পল, ইউটিউবের অনেক
টিউটোরিয়াল আছে, ভিডিও আছে, ওইখানে যাবেন, গিয়ে হচ্ছে জাস্ট আপনার এটা করে নেবেন। আর এই যখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনার বেশ কিছু ডকুমেন্ট লাগে, যেমন এই যে আমি মাত্র বললাম না, যে আপনার বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে এনআইডি কার্ড লাগবে, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, আপনি যেই জায়গায় আছেন আর কি, যদি আপনি কোনো কাউন্সিলর আন্ডারে থাকেন তখন হচ্ছে কাউন্সিলর সার্টিফিকেট লাগে, আপনি যদি কোনো উপজেলার আন্ডারে থাকেন, যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনার উপজেলার যে সার্টিফিকেট আছে, ওই চেয়ারম্যান সার্টিফিকেট যেটাকে আমরা বলি, ওইটা লাগে। এই ধরনের বেশ কিছু ডকুমেন্ট আছে, ওইটা নিয়ে ওইখানে সাবমিট করতে হয়। এটা খুব ইজি, এটা আসলে সবার পারা উচিত। ইউটিউবে গেলে অনেক ভিডিও পাবেন, ওই জায়গা থেকে আপনারা এটা অ্যাপ্লিকেশন করবেন। এরপর আপনারা তো ভাই একটা কোশ্চেন ছিল যে অনেক সময় সার্টিফিকেটের ক্ষেত্রে বিভিন্ন কোর্সে এনরোল হলে দেখা যায় তারা এমডির পর ডটটা দেয় না, কিন্তু দেখা গেলো আমার বার্থ সার্টিফিকেট বা বিভিন্ন ডকুমেন্টস অন্য ওইখানে এমডির পর ডট আছে, তো ওই সার্টিফিকেট গুলো বাদ হয়ে যাবে যেগুলোতে ডট নাই? না, আমি বলি যদি এমডির পর যদি ডট থাকা না থাকে, এটা খুব একটা বড় প্রবলেম না। কারণ কি, কারণ একটা মানুষের নাম আছে না, নাম হচ্ছে এটা অনেক বড় হতে পারে। যেমন আমাদের দেশের মানুষের নাম নর্মালি কয় অক্ষর হয়? 2 অক্ষর অথবা 3 অক্ষর হয়, তাই না? এর থেকে বেশি নর্মালি কিন্তু হয় না। কিন্তু যারা ইয়েমেন, মানে ইয়েমেনে থাকে, তাদের নাম কিন্তু 5 থেকে 6 অক্ষরে কিন্তু হয়। যেমন আমার যে রুমমেট, তার নাম কিন্তু 5 অক্ষর, মানে এরকম আর কি, মানে 5 অক্ষর। তার মানে এখন সবগুলো কারেক্ট করা তো একটু ক্রিটিক্যাল, রাইট? জি সো ভাইয়া। ওইটা ওইটা মানে কোনো প্রবলেম নেই, ডট ওইটা কোনো সেক্ষেত্রে প্রবলেম কি হয় না। এক একই ব্যক্তির তো সার্টিফিকেট হিসেবে কাউন্ট হয়? হ্যাঁ, একই মানে ব্যক্তির একটা ডট, সার্টিফিকেট। মানে আমার কিছুগুলা ডট আছে কিছুতে নাই, তো এটা তো আমি তো ওয়ান পার্সন হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা কাউন্ট হবে, তবে অলওয়েজ ট্রাই করবা লাস্টে যেটা আছে বি ফার্মে যেটা হয়, ওই অনুযায়ী হচ্ছে সবকিছু হচ্ছে করার জন্য, বা পাসপোর্টে যেটা আছে ওই অনুযায়ী করার জন্য। মানে যেটা একবার হয়ে গেছে ওটা তো চেঞ্জ করা তো অনেক বেশি ক্রিটিক্যাল, বাট যেই সার্টিফিকেটগুলো সবচেয়ে বেশি আছে ওই অনুযায়ী হচ্ছে করার জন্য। আর ফাইনালি ঠিক যখন নাকি হচ্ছে দেশের বাইরে কোনো একজন স্টুডেন্ট আসে, তখন তার সার্টিফিকেটের মধ্যে কি নাম আছে ওইটা তারা দেখে না, তারা পাসপোর্টের মধ্যে কি আছে ওইটা তারা দেখে। সো পাসপোর্টটা আসলে খুব গুরুত্বপূর্ণ, ওইখানে যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, অর্থাৎ স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, এই ধরনের কোনো ইস্যু যাতে না হয়। যাই হোক, আমরা মোটামুটি তো আমাদের ক্লিয়ার হচ্ছে, তাই না? এখানে কি কি ডকুমেন্ট লাগে। তার মানে এখন আপনারা দেখেন আপনাদের মধ্যে এই ডকুমেন্টগুলো আছে নাকি নেই। যেগুলো হচ্ছে আছে ওগুলো তো আছে, যেগুলো না এগুলো রেডি করার ট্রাই করেন। আর অ্যাপ্লিকেশনের সময় যদি বলি, অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে শুরু হয়, আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কখনো কখনো থাকে। তবে আপনি যদি সেপ্টেম্বর অক্টোবর দিকে অ্যাপ্লিকেশন করেন, আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক 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 বেশি। আর আপনি যত লেট করবেন তত কিন্তু অন্য অন্য জায়গায় স্টুডেন্টরা তারা স্কলারশিপ নিয়ে নিবে আপনার থেকে খারাপ প্রোফাইল, বাট তারা স্কলারশিপ নেবে, আপনি স্কলারশিপ নিতে পারবেন না, কারণ আপনি লেটে অ্যাপ্লিকেশন করেছেন। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। ভাইয়া সব ইউনিভার্সিটিতে কি মেডিকেল সার্টিফিকেট বা এগুলো সবগুলোই কি ক্রাইটেরিয়া থাকে? এটা আমরা বুঝবো কিভাবে যে কোথায় কিরকম বা ভ্যারিয়েশন আছে নাকি? এটা হচ্ছে ওই যে ওইখানে থাকে আর কি, যখন অ্যাপ্লিকেশন আপনারা করতে যাবেন, এটা তখন ওইখানে থাকবে যে কি কি করতে হবে, কি কি করতে হবে না। আর মেডিকেল সার্টিফিকেট এটা ওইখানে মানে চায়নাতে অ্যাপ্লিকেশন মানে একটা সাবমিট করতে হয়, কিন্তু ডিটেলটা হচ্ছে পরে তারা ইউনিভার্সিটিতে আসলে চেক করে। আর অন্য ইউনিভার্সিটি তারা যদি ওইখানে সাবমিট করতে বলে তাহলে সাবমিট করতে হবে, আর যদি বলে না পরে সাবমিট করতে হবে বা নিয়ে যেতে হবে সাথে করে, তখন নিয়ে যেতে হবে। ওটা ডিপেন্ড করে, ওটা এক একটা ইউনিভার্সিটি বা এক একটা কান্ট্রি তাদের রুলস রেগুলেশন হচ্ছে ডিফারেন্ট। দ্যাটস ওয়াই ক্লাসের প্রথমে দিয়ে কিন্তু আমি বলেছিলাম আজকের ক্লাসটা কিন্তু মানে এরকম না যে মানে একদম ফিক্সড, এরকম না, এটা কিন্তু চেঞ্জ হবে, প্রতিনিয়ত চেঞ্জ হবে, কারণ এখানে অনেকগুলো নিয়ম আছে, তাই না? এখানে অনেকগুলো নিয়ম আছে, এখন যখন একটার পর একটা নিয়ম চেঞ্জ হতেই পারে। সো ওইটা আসলে বলার এরকম কোনো কিছু নাই, ওইটা আমরা সবাই আসলে বুঝি যে এটা আসলে পরিবর্তন হবে আর কি। এখন আমাকে কাইন্ডলি একটু বলেন তো, আপনাদের এখানকার ভিতরে কোন ডকুমেন্টটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, বা এখানে কারো কি এরকম আছে যে সব ডকুমেন্ট আছে, বা কার করে ডকুমেন্ট আছে একটু বলেন তো, বা কারো কোনো যদি কোশ্চেন থাকে। এখন আপনাদের কাজ হচ্ছে এই ডকুমেন্টগুলো হচ্ছে রেডি করা, যদি বাইরে পড়তে আসতে চান এই ডকুমেন্টগুলো হচ্ছে রেডি করতে হবে। আর এই যে আইএলটিএস এর যেহেতু সময়কাল মাত্র 2 বছর থাকে, তার মানে আমরা অনেক আগে থেকে এটা দিয়ে মেয়াদ শেষ করে কোনো লাভ নেই। নট অনলি আইএলটিএস, আইএলটিএস তারপর হচ্ছে টোফেল, তারপর হচ্ছে পিটিএ, ডুইলিঙ্গো, অলমোস্ট সবগুলি হচ্ছে 2 বছর করে থাকে, শুধু জিআরইতে মেবি 5 ইয়ার্স থাকে। এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে? করে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই। যদি না থাকে আমাদের হচ্ছে ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করব। আর আজকের ক্লাসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্স, জাস্ট আপনাদের আমাদের ক্লাসের ডিউরেশন যদি 40 থেকে 50 মিনিট, এর ভিতরে আপনারা একদম অ্যাকুরেট একটা মানে সামারি পেয়ে গেলেন যে আপনাদের কি কি ডকুমেন্টেশন লাগবে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান।
সো আশা করা যায় এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। এখানে সবগুলো ডকুমেন্ট যে সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে এমনটা না। আপনার হয়তো এখানে অধিকাংশটা লাগবে, কিছু হয়তো লাগবে না। আরেকজনের হয়তো ওগুলো লাগবে, অন্যটা হয়তো লাগবে না। সো ডিপেন্ড করে এটা। ঠিক আছে? তাহলে ভাইয়া, হচ্ছে আমরা হুম। ধরেন আমাদের ইউনিভার্সিটিতে কেউ 50% স্কলারশিপে আপনার বি ফার্মটা কমপ্লিট করেছে, এই যে তার যে এই স্কলারশিপের ডকুমেন্টে সে এটা কি রিপ্রেজেন্ট করতে পারবে? না, এটার তো আসলে কোনো রিপ্রেজেন্টেশন নাই। তবে কেউ যদি হচ্ছে মানে কোনো অ্যাওয়ার্ড পায়, ওইটা সে বলতে পারে। যেমন ডিন অ্যাওয়ার্ড হলো, তারপর হচ্ছে গোল্ড মেডেল পেলো, অথবা পোস্টার প্রেজেন্টেশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলো, অথবা কোনো অলিম্পিক হলো, ওইখানে তার একটা প্লেস করলো। এইগুলো হতে পারে আর কি। কিন্তু মানে ওইরকম হবে না যে আমি আমাদের ড্যাফোডিলে হচ্ছে আমি কম টাকা দিয়ে পড়ছি। যেমন আমি যদি বলি, আমি তো সবসময় তো আমাদের ভার্সিটি থেকে আমি ওইবার পাইতাম, অনেক বেশি ওইবার পাইতাম। সো এখন আমি যদি বলি যে ওইটা আমি এখন শো করাতে পারবো কিনা, সো এটা তো আসলে করা যাবে না, এটা তো কোনো ক্রেডিট না। বাট আমার যদি রেজাল্ট খুব ভালো থাকে, সো ওইটা তো আমাকে অবশ্যই মেনশন করতে হবে। তখন তো ওটা তো রেজাল্ট আসলে ভালো কারণে তো আপনি ওয়েবারটা পাইছেন। সো না না ওইটা রেজাল্ট ভালো থাকলে ওইটা টিচার বা যারা মানে এক্সাম কমিটিতে আছে বা সিলেকশন কমিটিতে আছে বা অ্যাডমিশন কমিটিতে যারা আছে, তারা এই জিনিসটা বুঝে, তারা এটা অটোমেটিক্যালি জাজ করে ফেলতে পারে। সো ওইটা হচ্ছে তাদেরকে আর ওরকম করে বুঝায় বলতে হয় না। বুঝা গেছে? জি, বুঝতে পারছি না। ওকে, আশা করা যায় আজকের ক্লাসটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট ছিল। আপনাদের কাজ হচ্ছে এই ডকুমেন্টগুলোকে হচ্ছে রেডি করা। এখন কিভাবে কি করবেন, আপনার লাইফ আপনাকে প্ল্যান করতে হবে। কোথাও যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে পার্সোনালি করতে পারেন, চাইলে গ্রুপে করতে পারেন, বা চাইলে ইউটিউব কোনো ভিডিও দেখতে পারেন। দেখে প্রবলেমটাকে সলভ করে ডকুমেন্টগুলো রেডি করবেন, কারণ এই ধরনের ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে। এখানে আমি আরেকটা একটা কিছু বলি, যেমন ইউএসএ যখন অ্যাপ্লিকেশন করতে চান, তখন অনেক সময় এরকম হয় যে বাংলাদেশে যে রেজাল্ট আছে ওইটাকে হচ্ছে ওদের রেজাল্টে কনভার্ট করতে হয়। তখন মনে হয় বাংলাদেশে বেশ কিছু টাকা পয়সা লাগে, 30-35 হাজার টাকার মতো লাগে। ওইটাকে কি যেন একটা বলে, নামটা এক্সাক্ট মনে পড়ছে না এখন। সো ওই যে ওইটা যখন আপনারা করবেন, তখন ওই যে ওইটা আবার লাগে, ওইটা আবার সব ইউনিভার্সিটিতে লাগে না, কিছু ইউনিভার্সিটিতে লাগে, ওই ডিপেন্ড করে আর কি। মানে মোটামুটি ভাবে এই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে, সো হোপফুলি আপনি ইনশাল্লাহ অ্যাপ্লিকেশন করতে পারবেন। করতে খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না। যদি কোথাও কোনো ধরনের একটু আটকা যান বা হচ্ছে এক্সট্রা কোনো ডকুমেন্ট যদি দরকার হয়, তাহলে এটা খুব সুন আপনি এটা করে ফেলতে পারেন। ঠিক আছে? এটা কোনো প্রবলেম নেই। যেমন চায়নাতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার প্রত্যেকটা সার্টিফিকেটকে আপনার নোটারি করতে হয়। এটা আপনি কোনো একটা অ্যাডভোকেট দিয়ে করাতে পারবেন, গভর্নমেন্ট মানে সরকারি একটা অ্যাডভোকেট দিয়ে। এটা প্রেস ক্লাবের সামনে অনেক আছে, উপরে নিচে অনেক জায়গায় আছে, তারা হচ্ছে বসে, তাদের থেকে করাতে পারবেন। সো এগুলো হচ্ছে ছোট ছোট বিষয়, ওগুলো হচ্ছে বলার মতো তেমন কোনো কিছু না। ওটা যখন অ্যাপ্লিকেশন করবেন, ওইগুলো হচ্ছে অটোমেটিক হচ্ছে আপনারা জানতে পারবেন, কারণ আপনারা না জানেন তো অ্যাপ্লিকেশন করবেন না, রাইট? ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।